পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে এখনো আলোচনা সমালোচনা চলছে সর্বমহলে। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন তিনি। কিন্তু একজন রাষ্ট্রীয় সংবেদনশীল পদে দায়িত্বরত ব্যক্তি, তার বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ আসে, সেটি নিয়েও আসলে একটি বড় প্রশ্ন থেকে গেল। দীর্ঘদিন ধরে করা এই দুর্নীতি কেন আসলে সরকারের সংশ্লিষ্ট মহলের কারো নজরে এলো না? কেনই বা সরকার এড়িয়ে গেল এত বড় দুর্নীতির বিষয়গুলো? কিংবা আসলে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পর্কে বোমা বিস্ফোরণের মতো যদি খবর প্রকাশিত না হতো, তাহলে আদৌ দুদক আসলে এই সমস্ত তথ্যগুলো জানতে পারতো কিনা, সেটি নিয়েও একটি প্রশ্ন থাকে। আবার যখন আসলে সরকারের খুবই দায়িত্বশীল পদ, অর্থাৎ একেবারে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি এই মুহূর্তে কোথায় আছেন সেটিও আমাদের জানা নেই, সেই সব কিছু নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হতে যাচ্ছে। তাই আজকে আমরা সন্ধ্যে আলোচনা করতে চাই বেনজির কোথায়, যে প্রশ্নগুলো ঘিরে আছে সব কিছু নিয়ে আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক শরীফুজ্জামান শরীফ রাজনীতি বিশ্লেষক এবং সাবেক ছাত্রনেতা যুক্ত আছেন আজকে আমাদের সাথে, সেই সাথে আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে জায়গাটি দিয়ে আমি আসলে শুরু করছিলাম, যে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার সম্পর্কে এক ধরনের বোমা বিস্ফোরণের মতন খবর আসলে গণমাধ্যম প্রকাশিত করলো এবং এরপর থেকে তাকে নিয়ে একেবারে টক অফ দ্য টাউন বলা চলে, কিংবা যদি বলি আসলে টক অফ দ্য কান্ট্রি, সেটাও হয়তো ভুল হবে না। কিংবা আইনের একজন ব্যক্তি, তিনি যখন আসলে এই ধরনের অপরাধ করছেন, সেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে তাকে শাস্তির কাঠ গড়ায় দাঁড় করানো এক ধরনের দাবিয়ে উঠেছে, যদিও এখন আসলে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এরপরেও আসলে আপনি কি বলতে চান যে সরকারের একেবারে অগোচরে থেকে এত দীর্ঘদিনের দুর্নীতি করা কিভাবে সম্ভব হয়ে উঠলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। এই প্রসঙ্গটা নিয়ে গত বেশ কয়েকদিন ধরেই আলাপ আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটা আলোচনাতেই আমি যে কতগুলো আলোচনায় অংশগ্রহণ করেছি, প্রত্যেকটা আলোচনাতে আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতির প্রণোদনা পেয়ে রাজনীতি, অর্থনীতি এবং অন্যান্য জায়গায় এই ধরনের অসংখ্য বেনজিরের জন্ম হয়েছে। পুলিশের সাবেক আইজি বেনজিরের দুর্নীতি, তার সীমাহীন ক্ষমতার অপব্যবহার করা, এই বিষয়গুলো সরকার জানতো না, এটি আমি কোনোভাবেই বিশ্বাস করি না। এই কারণে বিশ্বাস করি না যে বেনজির যদি নিম্ন স্তরের কোনো একজন কর্মচারী হতেন রাষ্ট্রের, তাহলে তার পক্ষে কোনো জায়গায় এই দুর্নীতিগুলো করা সহজ ছিল। যে তদন্তগুলো হচ্ছে এবং এখন পর্যন্ত বিশেষভাবে মিডিয়ার তদন্তে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে মিডিয়া রিপোর্টিংয়ে, তাতে আমি অনুধাবন করি বা আমার শঙ্কা, আরও কয়েকদিন যদি যায় তাহলে আমরা হয়তো জানতে পারবো যে চাঁদের দেশেও বেনজিরের সম্পত্তি আছে, জমি আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই মানুষটার জমির প্রতি এই ধরনের অদম্য আকাঙ্ক্ষা কেন ছিল, এটিও আমার কাছে একটি প্রশ্ন। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরনের আর্থিক দুর্নীতি আছে, কেলেঙ্কারি আছে, এবং এই দুর্নীতিগুলো যারা করেন তারা কেউ কতগুলো প্রোডাক্টিভ খাতেও তারা তাদের বিনিয়োগগুলো করেন, এই দুর্নীতির লব্ধ অর্থগুলো। কিন্তু এই ভদ্রলোক যেখানেই গেছেন সেখানে রিসোর্ট তৈরি করার প্রতি এবং সেটাকে কেন্দ্র করে নানা রকমের অন্যায় কাজগুলো করার প্রক্রিয়ার সঙ্গে নিজেকে প্রত্যেকটি জায়গায় জড়িয়েছেন, এবং সেটি ঢাকায় বোট ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। আমি মনে করি যে তার এই যে অপরাধমূলক কর্মকাণ্ডর যে তথ্যগুলো পত্রিকায় আসছে, এগুলো আসার পেছনে সম্ভবত সরকারের কোনো একটি জায়গার সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ হওয়ার কারণে, বোঝাপড়ার ঘাটতি হওয়ার কারণে, অথবা তাদের মধ্যে কোনো রকমের কোনো ঝামেলা হওয়ার কারণে এই তথ্যগুলো আসছে। বাংলাদেশের একমাত্র পুলিশের শীর্ষ কর্মকর্তা তিনি, যার চাকরির থেকে অবসর গ্রহণের আগে সরকার তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে পুলিশি পাহারার থেকে শুরু করে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েছে। সুতরাং তার সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই, এটি আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের পুলিশ বিভাগে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তিটি দায়িত্ব পালন করেছেন, র্যাবের ডিজি, পুলিশের আইজি এবং ডিএমপির কমিশনার, এই তিনটি জায়গা খুবই সেন্সিটিভ জায়গা এবং তিনি অনেকগুলো চ্যালেঞ্জের ভেতর থেকে দায়িত্ব পালন করেছেন। সরকারের অনেকগুলো পারপাস তিনি সার্ভ করেছেন। তার পুলিশ কর্মকর্তাদের মধ্যে তার মধ্যে স্মার্টনেস যেমন ছিল, দম্ভ এমন ছিল। সুতরাং এরকমের একটি জায়গায়, এবং আমরা দেখছি যে আমাদের এই সংস্থাগুলোর কাজের সাথে সমন্বয় করে তাদের প্রত্যেকে আলাদা গোয়েন্দা ইউনিট আছে, এবং এই গোয়েন্দা ইউনিটগুলো নানা রকমের তথ্য আমাদের সামনে নিয়ে আসেন, অনেক ক্লুলেস ঘটনার তথ্য তারা নিয়ে আসেন। সুতরাং
সেই ডিপার্টমেন্টের শীর্ষ পদে যিনি ছিলেন তিনি হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছেন, দায়িত্ব পালনের সময় হিন্দুর জমি দখল করেছেন, এমনকি জাতীয় প্রেস ক্লাবের 2 বারের সভাপতি, সরকারের দলীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর ক্লাসমেট, তাকে জোর করে ধরে নিয়ে তার কাছ থেকে তার টেলিভিশনের শেয়ার জোর করে লিখে নিয়েছেন। এই তথ্যগুলো সরকারের কোনো সংস্থা জানতো না। এটি বাংলাদেশের কেউ যদি বিশ্বাস করে, আমি বিশ্বাস করি। আমি মনে করি বেনজির আহমেদকে ক্রিয়েট করা হয়েছে, তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এবং তিনি সৃষ্টি হয়েছেন ক্ষমতার উত্তাপের ভেতর থেকে। কিন্তু এই যে আসলে আপনি বলছেন শরীফুজ্জামান শরীফ তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু সেই জায়গাটিতে একটি প্রশ্ন, জাকারিয়া কাজল, যদি আপনার কাছে আসি, এরকম বেনজির আহমেদকে আসলে কারা সৃষ্টি করলো? সরকারের মদদ না থাকলে আসলে এত দীর্ঘায়িত দিন ধরে এভাবে দুর্নীতি করা কি সম্ভব? ধন্যবাদ। ওই বাংলায় 3টা শব্দ আছে, জলে স্থলে অন্তরিক্ষে। তো জলে স্থলে তো বেনজিরের সম্পদ প্রমাণিত। শরীফ ভাই যদিও ভাবছেন যে অন্তরিক্ষেও কিছু আছে কিনা, অবস্থা যা দেখছি অন্তরিক্ষে থাকাও তো বিচিত্র কিছু না। তবে আপাতত জলে স্থলে তার যে সম্পদ আমরা দেখলাম, এটা কেউ কারো অজান্তে এই সম্পদ হয়, এটা আমি বিশ্বাস করতে রাজি না, নাম্বার 1। নাম্বার 2, শরীফ ভাই একটা কথা বলছে সরকারের সঙ্গে একটা গ্যাপের কারণে। সরকারের সঙ্গে গ্যাপের কারণে কিন্তু তথ্যগুলি বের হয়নি। তথ্যগুলি বের করার কৃতিত্ব কিন্তু গণমাধ্যমের, এটা হলো বাস্তবতা। একটি গণমাধ্যম প্রথমে, সেই গণমাধ্যমের মালিক গোষ্ঠীর কী স্বার্থ না স্বার্থ, দ্যাট ইজ এ ডিফারেন্ট কোশ্চেন, বাট একটি গণমাধ্যম কিন্তু প্রথমে বেনজিরের এই অবৈধ সম্পদ নিয়ে নিউজ তৈরি করে। এখন সরকার বারবার বলার চেষ্টা করছে দুদক স্বাধীন, তারা তাদের মতন করে কাজ করবে। তাহলে এতদিন দুদক কোথায় ছিল? ওই সংবাদের পরেই গণমাধ্যমের নজর ওদিকে গেছে এবং গণমাধ্যমে এইগুলি এসছে। তো দুদক কি গণমাধ্যমের আগে জানতো না? দুদকের যদি জানার ইচ্ছা থাকতো, নাম্বার 1। আরেকটা কথা হচ্ছে যে মানে সরকার জানতো না। সরকার জানতো না যদি বলতে হয়, তাহলে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে আমাদের অকর্মণ্য বলতে হয়। কারণ তাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, এটা সরকারি কর্মচারী হোক, রাজনীতিবিদ, সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর রাখা, ভালো মন্দ দুটো খবরই রাখা। ভালো খবরও যেমন জানাবে, মন্দ খবরও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জানাবে। তো বেনজিরের যে কীর্তি, এটাকে মন্দ খবর বললেও তো কম বলা হয়, তাই না? তার মানে কি এগুলি তারা জানায়নি? যদি তারা না জানিয়ে থাকে, তাহলে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা অকর্মণ্য। আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট পারঙ্গম। বিশেষ করে বিরোধী রাজনীতিবিদদের ক্ষেত্রে তো পারঙ্গমতার কোনো অভাবই আমি দেখি না। তো আমাদের গোয়েন্দাদের সক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা, মানে আমার ধারণা অত্যন্ত উঁচু। এক্ষেত্রে তারা নিশ্চয়ই জানিয়েছে, যাদের জানিয়েছে তারা হয়তো নিশ্চুপ থেকেছে বিভিন্ন কারণে। আরেকটি সম্পূরক প্রশ্ন যদি আমি আপনাকে এই জায়গাটিতে করি, আপনি গোয়েন্দা সংস্থার কথা বলছিলেন, এই ধরনের সংবেদনশীল পদে যখন কাউকে আসলে দায়িত্ব দেওয়া হয়, তার আগেও কিন্তু আমরা জানি যে গোয়েন্দা সংস্থা দিয়ে এক ধরনের তথ্য তালাশের একটা রীতি আছে বাংলাদেশে, সেই রীতিও কি আসলে আমরা এটা না খেলে আপনি যদি বিসিএসে যখন নবীন কর্মকর্তা হিসাবে জয়েন করেন, তখনই কিন্তু আপনার 14 গোষ্ঠী, ঠিকুজি গোষ্ঠী, পুলিশ ভেরিফিকেশন নামে একটা কথা আছে। আপনি একটা পাসপোর্ট করতে যান না, দেখেন কত রকমের ভেরিফিকেশন লাগে। আর যখনই বিভিন্ন স্পর্শকাতর পদে নিয়োগ করা হয়, তার সম্পর্কে তো আদ্যপান্ত জানা হয়। তো এই নিয়োগে জানতো না ঠিক না। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছে যে বেনজির কোথায় জানি না, উনি অর্ধসত্য বলেছেন। কেন অর্ধসত্য আমি বলছি? বেনজির তো পালিয়ে যাননি, উনি রীতিমতো পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট হয়ে গিয়েছেন। তো এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশনে তার ডকুমেন্টেশন আছে, মানে আমাদের সংবাদ মাধ্যম জানে তিনি কয় তারিখে গেছেন, কোথায় গেছেন। তো ইমিগ্রেশন তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে, তো উনি জানেন না? তাহলে তো এটা ওনার অযোগ্যতা যে উনি ওনার ডিপার্টমেন্টের খবর জানেন। এখন কোথায় আছে সেটা উনি না জানতে পারেন, কিন্তু বেনজির যে দেশে নেই, দেশ ত্যাগ করেছে, এটা তো ওনার না জানার কথা। সেটা আসলে অনেকটা সরকারের তরফ থেকে এক ধরনের দায় সারা বক্তব্য বলে কি আপনি মনে করেন? না, আমি যেটা মনে করি সরকার, এখন সরকার পক্ষ যে আমরা তো ব্যবস্থা নিচ্ছি, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আপনি গাছে উঠিয়ে মই কেড়ে নিচ্ছেন কেন? আপনি গাছে ওঠার আগে বাধা দেননি কেন? এই প্রশ্নটা যদি আমি করি, এখন যদি পাবলিকের শুনেন, কিন্তু শরীফুজ্জামান সাহেব একটি প্রশ্ন করেছিলেন, কারা বানাচ্ছেন এরকম? দুটা জিনিস আছে। একটা হচ্ছে আপনাদের প্রমাণ, আপনি যেটা আইনত প্রমাণ হয়নি, একটা প্রমাণ, একটা পারসেপশন। এটা হয়তো প্রমাণ হবে কিনা সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাই। এটা নিয়ে যদি জাস্টিস ডিলে করা হয়, এটা ডিনাই যে হওয়ারও তো একটা আশঙ্কা থাকে, তাই না? দুদক যেটা করছে নিয়ম মাফিক করছে, তাদের রুটিন ওয়ার্ক করছে, কিন্তু
কারা বানাচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু দুদককে নিয়ে আমরা যখন কথা বলছি, আমি আবারও শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। দুদকে হাজিরা দেবার একটি বিষয় ছিল, সেখানেও আমরা দেখলাম যে সাবেক আইজিপি তিনি হাজির হননি। 9 জুন তার স্ত্রী সন্তানদেরকে হাজির হবার কথা, সেটি নিয়েও আসলে এক ধরনের প্রশ্ন থেকে গেল, তারাও আদৌ হাজির হবেন কিনা। সেটিও কি আসলে একেবারেই ক্ষমতা দেখানোর কারণেই হতে পারলো? প্রথমত পুরো ব্যাপারটাই হচ্ছে সরকারের নানা রকমের পরিকল্পনার অংশ। সরকারের একটা অংশ তারা এক রকমের বক্তব্য দিচ্ছে, সরকারের মন্ত্রীদের আর একটা অংশ তারা আবার ভিন্ন বক্তব্য দিচ্ছে। গত কয়েকদিন আগে গণমাধ্যম যখন জিজ্ঞেস করলো যে বেনজির কোথায় আছেন, তখন কিন্তু একজন মন্ত্রী তিনি বললেন যে বেনজিরের দেশ ত্যাগের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, এবং তার বক্তব্য আমার কাছে মনে হয়েছে তিনি বেনজিরের প্রতি যথেষ্ট সংবেদনশীল। এবং এই জায়গাটায় পত্রপত্রিকায় একটা খবর এসেছে যে তিনি ব্যাংকগুলো থেকে তার যে অ্যাকাউন্ট থেকে প্রায় 100 কোটি টাকা তুলে নিয়েছেন, তাই তো? নিউজ আপনি দেখেছেন। আপনি একটা ব্যাংকে যেখানে আপনার কষ্টার্জিত অর্থ আপনি জমা রেখেছেন, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এমন, একটা ব্যাংকে 2 লাখ টাকা যদি তুলতে হয় আপনাকে একদিন বসে থাকতে হয়, চেক দেওয়ার পরে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেন? নানা রকমের অজুহাত আছে, ব্যাংকে টাকা নেই, একটু পরে টাকা আসবে, এবং এই রকমের কতগুলো বিষয় আছে। একজন ব্যক্তি যার সম্পর্কে এরকমের তথ্য বেরিয়েছে, তিনি ব্যাংক থেকে 100 কোটি টাকা তুলে নিয়ে গেলেন, এই সংক্রান্ত কোনো তথ্য কারো কাছে নেই, এটি কি আপনার বিশ্বাস হয়? মোটেই না, আমার কাছে বিশ্বাস হয় না। অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে বেনজির আহমেদকে সামনে রেখে সরকারের রাজনীতির ভেতরে এক রকমের রাজনীতি আছে, এবং এই ইস্যুটাকে সরকারের পক্ষ থেকে দুদককে দিয়ে কখনো একটু সামনে যাচ্ছে, আবার একটু পিছিয়ে আসছে। এবং আপনাকে আমি বলে রাখি যে এরকমের ঘটনা বাংলাদেশের বিভিন্ন সময় এসেছে, হয়তো বেনজিরের ঘটনা আসেনি, কিন্তু আমরা এক একটা ঘটনা অপেক্ষা করি আর একটা ঘটনা সামনে আসার পরে। আপনাকে এই মুহূর্তে আমি মনে করিয়ে দিই, গত 1 মাসে বাংলাদেশের কয়েকটা আলোচিত ঘটনা আপনার মনে আছে। পলিটেকনিক ইনস্টিটিউটের সার্টিফিকেট বাণিজ্য নিয়ে তোলপাড় হয়ে গেল, তারপরে আকস্মিকভাবে হঠাৎ করে সেটি বন্ধ হয়ে গেল। বিমানের প্রায় 2.5 মণ সোনা সেখান থেকে চুরি হয়ে গেল, কয়েকদিন ধরে আলোচনায় আসলো এবং সেটি তদন্তের জন্য ডিবিকে দায়িত্ব দেওয়া হলো, তারপরে আমরা আর বিষয়টি অগ্রসর হতে দেখলাম না। এই যে একজন ব্যক্তি সোশ্যাল ওয়ার্কার, তার শেল্টার হোম থেকে নানা ধরনের লোকজনকে অত্যাচার করাটার একটা রিপোর্ট এলো না মাঝে, জি, তারপরে তার কোনো অগ্রগতি আছে? অগ্রগতি নাই। অর্থাৎ আমাদের এখানে আমরা অপেক্ষা করি আর একটা ইস্যু কখন এসে এই ইস্যুটাকে ঢেকে দিয়ে যাবে। এবং একজন সরকারি কর্মকর্তা তিনি যখন আসলে একেবারে বেসরকারি চাকরিজীবী হিসেবে আরো একটি পাসপোর্ট তৈরি করছেন, তার মানে কি আসলে পুরো সিস্টেম তার সাথে ছিল? পুরো সিস্টেমে আপনি আমার কথাটাই বলে ফেলেছেন, পুরো সিস্টেমটা তার সঙ্গে ছিল। এবং দ্বিতীয়ত তার একেবারে মজ্জাগতভাবে এরকমের নানা রকমের স্বাভাবিকের বাইরে গিয়ে অস্বাভাবিক আচরণগুলো করা, কার্যক্রম করা, তিনি চাইলে যে কোনো জায়গা থেকে পাসপোর্ট তিনি নিতে পারতেন। আমরা সরকারকে বারবার বলতে শুনেছি যে এই পুরো দায় আসলে ব্যক্তির, জাকিয়া কাজল, এই দায় কোনোভাবেই সরকার নিতে চায় না, এবং সরকার বলছে তারা একেবারেই দায় নিবে না, কারণ এই পুরো দুর্নীতির বিষয়টি একজন ব্যক্তি কেন্দ্রিক। শোনেন, আপনি যদি কাউকে অন্যায়ভাবে কোনো সুবিধা দেন, তিনি সুবিধা পাওয়ার পরে তখন আপনার অন্যায়টা তার কাছে কিন্তু অনেক বড় অন্যায় হয়ে যায়। আমি ডিটেলস আর যেতে চাই না, বেনজিরের ক্ষেত্রে বন্ধু আমার তাই ঘটেছে। আপনি দেখেন, এই যে শৈবে যেটা বললেন যে ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট, কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যেটা আমরা গণমাধ্যমে দেখলাম। এই জাতীয় যারা থাকেন এর শীর্ষ পদে এবং দুর্নীতি দুটা যখন একসঙ্গে হয়ে যায়, তখন কিন্তু তাদের একটা অনুগামী, অনুসারী, অনুগ্রহভাজন একটা গোষ্ঠী তৈরি হয়। যিনি শীর্ষ পদ এবং দুর্নীতি দুটো যখন এক হয়ে যায়, তখন তাদের একটা অনুগামী, অনুসারী, অনুগ্রহভাজন গোষ্ঠী তৈরি হয়ে যায়। এই গোষ্ঠীটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে থাকে। তো এই যে বেনজিরের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলি নেই, দুদকের মধ্যে যে এই গোষ্ঠী নেয়, হাউ ইয়ার শিওর, কাজেই বেনজির আগের থেকে হয়তো খবরটা পেয়ে গেছেন যে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথবা তাকে খবরটা দেয়া হয়েছে। তাহলে দুদকই বা কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারছে? দেয়া হয়েছে, যার জন্য তিনি টাকা পয়সা সব সরিয়ে নিতে পেরেছেন। এটা হলো একটা ব্যাখ্যা। দুদক কি করতে পারছে না পারছে, দুদক নিয়ে বহু বাজারে বহু কথা আছে। আগে তো এক সময় বলা হতো দুদককে যে ড্রাই ক্লিনিং ফ্যাক্টরি, ওখানে গেলে যত ময়লা আছে ধুয়ে পরিষ্কার সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যায়, এরকমও তো আমরা দেখেছি। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আশা করি যে দুদক এই ক্ষেত্রে কি করে এটা আমাদের দেখতে হবে। বেনজিরের প্রচুর কালো টাকা, অনেকে তো এই বাজেটে কালো টাকা সাদা নিয়ে অনেকে বলেছেন যে বেনজির এটা বোধহয় চান্স দেওয়া হলো সাদা, তার এই কালো টাকা সাদা করে। যদিও এটা আসলে একটা প্রচারণা, কারণ কালকে
বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে এনবিআর এর চেয়ারম্যান স্পষ্ট করে বলে দিয়েছেন যে বেনজিরের এই কালো টাকা সাদা করার কোনো আইনগত ভিত্তি নেই। বটম লাইন আমি যেটা বলতে চাই, এই বেনজিররা দায় হয়তো তাদের ঘাড়ে বর্তায়, যেটা সরকার বলেছে ব্যক্তির দায়, কিন্তু এই ব্যক্তিকে এই পর্যায়ে এত দুর্নীতি করার সময় কেউ জানতো না, কর্তৃপক্ষ জানতো না। আই এম দ্য লাস্ট ম্যান টু বিলিভ ইট। হ্যাঁ, জানার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, দ্যাট ইজ এ $1 বিলিয়ন কোশ্চেন। সেটাও তো বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, ইউ আর সার্ভিং মাই পারপাস, অথবা মূলত এইটাই, আপনি যতক্ষণ আমার পারপাস সার্ভ করেন ইটস ফাইন, তারপরে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যায় আমি হয়তো আপনার উপর থেকে আশীর্বাদের হাতটি আলগোছে তুলে নিয়ে, এমনও তো দেখেছি আমরা বহু ইতিহাস, তাই না? এরপরও আমরা দেখতে পাচ্ছি আসলে একেবারে দুদকের ডাকে বেনজির আহমেদ সাড়া দেননি, না, কিন্তু আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। দুদকের আইনে আপনি একবার না কবে সুযোগ আছে, আপনি আইনজীবী দিয়ে সময় নিতে পারেন। তিনি এটা জানিয়েছেন কোনো তিনি সময় বেআইনি কাজ নিচ্ছেন, না, কিন্তু এক্ষেত্রে সময় যদি আমি নিয়েছেন। একটু আপনাদের একটু বলি শরীফ ভাই আপনাকে, দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের সাজার বিধান রয়েছে এবং নন সাবমিশন মামলার বিধান হলো 3 বছরের সাজা। কিন্তু এই ধরনের যে ব্যক্তিটিকে নিয়ে আমরা আলোচনা করছি, বেনজির আহমেদের মতো এত ক্ষমতাধর ব্যক্তি, তাদের বিরুদ্ধে আদৌ আমরা এই সাজা কখনো কার্যকর হতে কি দেখব? তার সম্পর্কে যে আলোচনাগুলো আছে এবং আমরা যে কথাগুলো বললাম এর ভেতর থেকে প্রমাণিত হয় তিনি যথেষ্ট প্রভাবশালী এবং শক্তিশালী। আমাদের মতো বাংলাদেশের মতো একটা দেশের আসপেক্টে পুলিশের সাবেক আইজি, র্যাবের ডিজি, তার ক্ষমতা নেই এটি তো আর বলা যাবে না। তার যথেষ্ট শক্তি আছে, তার পেছনে যথেষ্ট মানুষ আছে। সুতরাং এই ঘটনায় আমার মনে হয় যে তার কোনো শাস্তি হবে না। আমরা কিছুদিন আলোচনা করব এবং এই রকমের বিষয়গুলোতে তিনি কারো না কারোর সঙ্গে যে বিরোধগুলো আছে এর মধ্যে হয়তো মিটিয়ে ফেলবেন। এর মধ্যে হয়তো তার যে অর্জিত সম্পদ তার একটি অংশ হয়তো কেউকে দেওয়ার ভেতর থেকে আমার মনে হয় যে একটা জায়গায় সমঝোতা হয়ে যাবে এবং বাংলাদেশের এই ধরনের আরও 20টা কেসের মতো বেনজির ঘটনাটি আবার স্মৃতির আড়ালে চলে যাবে, ইতিহাসের অংশ হয়ে যাবে। দুর্নীতি করে আমরা পার পেয়ে যাচ্ছি। এর ভেতর থেকে আমাদের তো রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে দুর্নীতিকে প্রমোট করা। আপনি বাজেটের যে বিষয়টি বলেছেন, কাজল ভাইও বললেন, এই জায়গাটি যদি থাকে যে আমি চুরি করা অর্থ যদি আপনাকে একটা অংশ দেই ট্যাক্স আকারে, তাহলে আমার কোনো শাস্তি হবে না। এই কনসেপ্ট, এই ফিলোসফি যে দেশে আছে সেই দেশে দুর্নীতি নিয়ে কথা বলা রাষ্ট্র সরকারের কোনো নৈতিক অধিকার কি থাকে? থাকে না। যেখানে আমি চুরি করলে একটা অংশ আপনাকে দিলে আপনি জাতীয় বাজেটে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আপনার চুরি করা অর্থের একটি অংশ যদি আমাদেরকে দিয়ে দেন, রাষ্ট্রকে দেন, রাষ্ট্রের কোষাগারের নিয়ম মেনে কাগজ মেনে যদি জমা দেন, তাহলে আপনার কোনো সাজা হবে না, এটা বৈধ হয়ে গেল। তো এটি যদি হয় তাহলে আপনার দেশে আইন আদালত এগুলো রাখার কি কোনো প্রয়োজন আছে? আমি কোনো প্রয়োজন দেখি না। কিন্তু তারপরে এই কাজটি কেন করা হচ্ছে? গত 50 বছরে 18 বার কেন সুযোগ দেওয়া হয়েছে? আমি হয়তো সময় আমাদের প্রায় ফুরিয়ে এসেছে, এর পরের অংশ আমি একটু বলবো যে এর পেছনে একটা রাষ্ট্রের একটা দৃষ্টিভঙ্গি আছে এবং এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্র ওন করে বলেই আমাদের এখানে একজন বেনজির জন্ম হয়, কয়েকদিন পরে আরেকজন অমুকের জন্ম হয়, তমুকের জন্ম হয় এবং এই ব্যবস্থাটা যতদিন কন্টিনিউ করবে ততদিন পর্যন্ত কোনো না কোনো ফাঁক ফোকর থেকে বেনজিরা আসলে বারবার বলতে চাইছে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের বেআইনি কিংবা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করেছেন এবং বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু আদৌ আসলে তাদের অপরাধ কি শুধু এই কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নাকি আসলে কেঁচো খুঁড়তে সাপের মতন সামনে হয়তো আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে? এই প্রশ্ন তো নিব। আরেকটি বিরতির সময় হয়েছে, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। অ্যানাকোন্ডা বের হয়ে যাচ্ছে, এই জায়গাটিতে আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশসন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। জাকারিয়া কাজল, যে প্রসঙ্গে আমরা ছিলাম, আসলে এই ধরনের অপরাধ কি শুধুই আসলে দুর্নীতি কিংবা একেবারে অনিয়ন্ত্রিতভাবে আসলে সম্পত্তি গড়ে তোলাতে সীমাবদ্ধ, নাকি আসলে এর পেছনে আমরা যখন আরো একটু বেশিভাবে দৃষ্টি দিতে যাব তখন দেখব কেঁচো খুঁড়তে সাপ? না, এটা তো যা হচ্ছে ইতিমধ্যেই তো কেঁচো খুঁড়তে অ্যানাকোন্ডা বের হয়ে গেছে, তাই না? যে সম্পত্তি, কারণ এই জাতীয় মানে কিছু কিছু পদ আছে মানে সকল দেশে খুব স্পর্শকাতর পদ এবং এই পদে থেকে আপনি ক্ষমতাসীনদের বিভিন্নভাবে সাহায্য করতে পারেন, যেটা সব পদে কিন্তু এই সুযোগটা নেই। একই লেভেলের অনেক পদ আছে যেখানে আপনি ক্ষমতাসীনদের যেভাবে সার্ভ করতে পারবেন, অনেক পদে থেকে আপনি হয়তো একই লেভেলে সার্ভ করতে পারবেন না। তো এখন আমি বেশি সার্ভ করলে আপনি যদি চোখ বুজে থাকেন, সেটা আমার যতটা অপরাধ আপনার একদম অপরাধ নেই, এটা বলার কথা না। এখন সরকার যেটা বলে ক্রেডিট নিচ্ছে যে আমরা তো বিচার করছি বা আমরা তো তার অপকর্ম তার দায় এবং
তো আমরা তো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছি না। লেটস সি। আমি 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 শরীফের মতো এতটা হতাশ না। আমি আশা করি যে বেনজিরের ব্যাপারটা একেবারে চাপা পড়ে যাবে সেটা কিন্তু না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে এই সুযোগ কতখানি আছে, যখন আরেকটি প্রশ্ন আসলে জনমনে এসেই পড়ছে, যখন আইন যারা রক্ষা করবেন তারাই যখন এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, সেক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবার যে বিষয়টি বা আস্থা থাকার যে জায়গাটি, সেখান থেকে আমরা সরে যাচ্ছি কি? শুনেন, আপনি যদি পুলিশ বাহিনীর প্রধান থাকাকালে বেনজিরের বক্তৃতাগুলি শুনেন, এত মানে একদম সহি ওয়াজের মতো বক্তৃতা, মোরালিটি শিক্ষা দিচ্ছেন, নৈতিকতা শিক্ষা দিচ্ছেন। তো এখন ওই বক্তৃতাগুলি যারা শুনেছে তার বাহিনীর সদস্যরা, তাদের মধ্যে কি কি রিয়াকশন হচ্ছে যে, তো আমি যেটা মনে করি না, আমি বিশ্বাস করি না আমাদের পুলিশ বাহিনী এতটা কারাপ্টেড। 2-4টা লোক হয়তো এরকম থাকে, কিন্তু গোটা বাহিনী এতটা ইমোরাল এটা আমি বিশ্বাস করতে চাই না। বরং আমি এখন এটা মনে করি বাহিনীতে যারা থাকেন যে কাউকে অবৈধ সুবিধা দিয়ে নিজে অবৈধ কাজ করার, তাদের জন্য এটা একটা লেসন হবে যে আলটিমেটলি যাদের ভরসা এগুলি করে তারা হাত গুটিয়ে নেয়। কাজে আমি এটাকে পজিটিভলি একটু ঘুরিয়ে দেখতে চাই। আমি মনে করি ইট উইল বি লেসন। আমি যেটা মনে করি যে কালো টাকার কথাটা যে উঠলো, সব কালো টাকা কিন্তু সাদা করা যায় না, এবং কালো টাকা সাদা করা যায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা, এটা ভাবার কোনো কারণ নেই। আপনাদের যদি মনে থাকে 1/11-এর আগেও কিন্তু এই কালো টাকা সাদা করা হয়েছিল, কিন্তু যখন 1/11 হলো তখন কিন্তু ট্রুথ কমিশনে গিয়ে বহু সাদাওয়ালাকে জবাবদিহি করতে হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আপনি টাকা পাচার, মানি লন্ডারিং বন্ধ করতে না পারেন, আপনার এই উদ্দেশ্য সফল হবে না। মুদ্রা পাচারের যদি সুযোগ থাকে, কেউ আপনার এই সুযোগও নেবে না। 3 নম্বর হলো, এই সুযোগটা একটা অনৈতিক সুযোগ। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপ্রদর্শিত আয় বা কালো টাকা আমরা সরকারি চ্যানেলে আনতে চাই। আমি বৈধ আয় করে, শরীফ ভাই বৈধ আয় করে 30% ট্যাক্স দেবে, আর আমি দুর্নীতি করে 15% ট্যাক্স দেবো, এটা সংবিধান বিরোধী এবং সাম্যতারিত। আর 2 নম্বর কথা হচ্ছে যে, আমি যখন জানি যে আমি টাকা পাচার করে দিতে পারছি, আমি কেন কালো টাকা সাদা করতে যাব? সিস্টেমকে আরো আসলে কঠিন করার কাজে প্রয়োজন আছে না প্রয়োজন না। মানে যতদিন আপনার মানি লন্ডারিং থাকবে, যতদিন ঋণ খেলাপি থাকবে, যতদিন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং থাকবে, ততদিন কোনো কালো টাকা সাদা হবে না। শরীফুজ্জামান শরীফ, বিরোধীদেরকে আমরা প্রায়শই বলতে শুনেছি এই ঘটনাগুলোর পরে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে, তাদের কর্মকাণ্ড অর্থাৎ বেনজির আহমেদের কর্মকাণ্ডে সরকারের বিভিন্ন সময় লাভবান হয়েছে। তাহলে আসলে এই দায় সরকারের বেশি, সরকার তাহলে কেন তাদের বিচার করবে? প্রথম জায়গাটা, সরকার তো বিচার করবে না। সরকার যদি বিচার করতো তাহলে বেনজির আহমদের সম্পর্কে যে অভিযোগগুলো আছে, এই অভিযোগগুলো তো গতকালকে ওঠেনি। এই অভিযোগগুলো প্রত্যেকটা গণমাধ্যমে যতগুলো এসেছে, এটা তার দায়িত্ব পালনরত অবস্থার। সুতরাং দায়িত্ব পালনের সময় তিনি যে কাজগুলো করেছেন, এই তথ্যগুলো সব সরকারের কাছে আছে। সরকার যদি চাইতো তাকে ধরবে, কাজল ভাই যেটি বলেছেন, আমি এটা সংশোধন করে নিচ্ছি, তাহলে সরকার অবশ্যই স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কতগুলো ব্যবস্থা গ্রহণ করত। সরকার ব্যবস্থার দিকে কখন গেল? যখন ঘটনাটা মিডিয়ায় আসলো। যে বেনজির আহমেদকে সরকার নিরাপত্তা থেকে শুরু করে নানা রকমের প্রোটেকশন দিয়েছে এবং তার দায়িত্ব পালনের সময় সুযোগগুলো দিয়েছে, সবথেকে স্পর্শকাতর একটা ঘটনা যে আমরা পত্রিকায় দেখেছি যে সংখ্যালঘুরা তারা যে স্টেটমেন্ট দিয়েছে পত্রিকার কাছে, তাদেরকে চাপ দিয়ে, ভয় দেখিয়ে তাদের জায়গা জমি তাদেরকে নিঃস্ব করে ফেলা হয়েছে। সেই ঘটনাগুলো সরকারের কাছে তথ্য নেই, এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। সরকার যখন মনে করেছে যে বেনজির হয়তো আমি যেটি বললাম, যে আমার ধারণা যে কারোর সঙ্গে তার ভাগাভাগির জায়গায়, অথবা এর আগে আমি এটি বলেছি একেবারে সহজ বাংলায়, যে তিনি হয়তো কারো লেজে পাড়া দিয়েছেন অথবা বিশ্বাস ভঙ্গ করেছেন। ভাগাভাগির জায়গাটা যথাযথভাবে তিনি তার কমিটমেন্ট রক্ষা করেননি হয়তো কারোর সঙ্গে, সেই কারণে বেনজিরের এই পরিণতি ভোগ করতে হচ্ছে। কিন্তু এর ভেতর থেকে তিনি কি বড় কোনো শাস্তির মুখোমুখি হবেন? ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে এই ধরনের অপরাধ যারা করেছে তাদেরকে রাষ্ট্রের সঙ্গে যদি ভাগাভাগির সম্পর্কটা প্রপারলি ডিল করা যায়, তাহলে ভাগাভাগিতে কোনো একটা সমস্যা হয় না। এরকমের পরিস্থিতির মুখোমুখি হলে খুব বেশি সমস্যা হয় না। এবং এই সময়কালে আমরা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে বড় বড় আমলা যারা, তাদের অনেকের দুর্নীতির খবরটা আমরা শুনছি, আমরা অনেকে জানি, আমরা দেখছি। বলেছেন যে সরকারের তরফ থেকে তাদেরকে কোনো ধরনের শেল্টার দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে শেল্টার দেওয়া হবে না, তাকে তৈরি করেছেই তো ওবায়দুল কাদের সাহেবরা। ওবায়দুল কাদের সাহেব এখন যদি বলেন যে আমরা এটার জন্য দায়ী, আমরা এটার দায়ী না, আমি জিজ্ঞেস করি এটার জন্য আমরা যদি কেউ না কেউকে তো দায়ী দিতে হবে।
যে পুলিশের সাবেক আইজি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গিয়েছিলেন, আর্থিক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন, এর দায়িত্ব কেউকে না কেউকে দিতে হবে। তাহলে আমরা একমত হতে পারি যে ঠিক আছে, এটার জন্য আওয়ামী লীগের সরকারকে আমরা দায়ী করব না, আমরা এটার জন্য মুসলিম লীগ সরকারকে দায়ী করব। তাতে কি উনি সন্তুষ্ট হবেন? উনি কোনো দায়িত্ব নিতে চান না। ওনারা ভাইরা, ওনার বাড়িতে দেখি যে ভাইরা একেবারে মানে সাপ এর মতন একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়েন, তারও দায়িত্ব উনি নিতে চান না, ওনার দল থেকে এইটা করে দায়িত্ব নিতে চান না। তো এই দায়িত্ব তাহলে বিএনপির উপরে দিয়ে দিতে পারেন, যে বিএনপি কেন বাংলাদেশে আছে, তারা কেন অভিযোগটা আনেন নাই সামনে, বেনজির সম্পর্কে, বেনজিরের বিভিন্ন বিষয়ে তারা সামনে এনেছে, এইটা কেন আনে নাই, এই কথাটি কি উনি বলতে চান? আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তার সাধারণ সম্পাদক, আমি মনে করি যে বাংলাদেশের সেলিব্রিটি বলতে যারা আছেন এরাই হচ্ছে সেলিব্রিটি, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষের রিপ্রেজেন্ট করেন, এই যে ওবায়দুল কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুতরাং তাদের কথার মধ্যে যদি ছেলে সুলভ কথাবার্তা তারা বলেন, এই ঘটনার দায়ভার আমাদের না, তাহলে এই ঘটনার দায়ভার কার? আপনি 15 বছর ধরে ক্ষমতায় আছেন, আপনি এতগুলো দায়িত্ব আপনি কাকে এই সমস্ত জায়গায় বসানো? বিশ্বস্ত লোককে তো এই জায়গাগুলোতে বসানো হয়। সরকার, এই সরকার থাকাকালীন সময় তারা এই পদগুলোতে দায়িত্বরত ছিলেন, সেই ক্ষেত্রে আসলে কি দায় একেবারে এড়িয়ে যাওয়ার সুযোগ কিন্তু খুব একটা নেই। জাকারিয়া কাজল, যে জায়গাটিতে আমরা ছিলাম আসলে বেনজিরের জায়গাটি থেকে বারবার সরকার তরফ থেকে বলা হয়েছে যে কোনোভাবে সরকার দায়ী নয়, যেহেতু একটি ব্যক্তির কর্মকাণ্ড। তো বেনজিরকে দেশ ছাড়ার সুযোগ তো কেউ না কেউ করে দিয়েছেন, সেটাই বা কারা করে দিলেন? এই পাসপোর্টই বা কিভাবে তৈরি হলো? দেশ ছাড়ার সুযোগ না, তার বিরুদ্ধে মানে পররাষ্ট্রমন্ত্রী হয়তো এইভাবে বলেছে, কিন্তু আসলে তো বাস্তবতা হলো যে তার তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। হি ক্যান লিভ, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমি জানবো না, এটাই আমার সমস্যাটা। ওখানে সে চলে গেছে, আমি জানবো না, ইমিগ্রেশন দিয়ে গেছে, আমি আপত্তিটা ওই জায়গায়। কিন্তু সে দেশ ত্যাগ করতে, তার উপর তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে, তার উপর তার যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তার সম্পদ হস্তান্তর নিষিদ্ধ হয়েছে, কিন্তু তার দেশ থেকে কিন্তু অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা আসেনি। এটা গেল নাম্বার ওয়ান। আর দায়ের কথা যদি বলেন, মানে যখন বেকায়দায় পড়ে তখন তো অনেক কথাই বলে, এবং মন্ত্রীদের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখলেই বোঝা যায় যে কোনো ডালমে কুচ কালা হয়, তাই না? এখন আমাদের দেখতে হবে যে অনেকে বলে যে ফিরিয়ে আনবে, আমি বিশ্বাস করি, কারণ বঙ্গবন্ধুর খুনিদের আমরা ফিরিয়ে আনতে পারি না, আর বেনজির তো সেই তুলনায় ছাড়পোকা, তাই না? কাজে ফিরিয়ে আনবেন এটা। তবে আমি যেটা মনে করি বেনজিরের জন্য এখন পর্যন্ত যেটা হয়েছে, এটা তার পারিবারিক, সামাজিক, মানসিক একটা শাস্তি কিন্তু তার হয়ে গেছে। কারণ একটা লোক যেই দাপটে চলতেন, শরীর বেঁকে চলে, সুপার স্মার্ট, একেবারে তার মুভমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু, সেই লোকটার বিরুদ্ধে যখন এত কিছু বেরোয়, প্রমাণ হয়নি কিন্তু পারসেপশন তো তাই, তার কিন্তু একটা মানসিক শাস্তি কিন্তু হয়েছে। কিন্তু আমরা কেবল মানসিক শাস্তি, আমরা চাই আইনগত শাস্তি হোক। সেক্ষেত্রে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে একটি বড় প্রশ্ন বারবার চলে আসছে। দুদক কেন আসলে এত দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলো? দুদক কোনটা স্বপ্রণোদিত হয়ে করেছে আমাকে বলেন তো? কোনোটাই, সব কিছু তো কোনো অভিযোগের প্রেক্ষিতে বা মানে সংবাদ মাধ্যম বা কোনো, দুদক স্বপ্রণোদিত হয়ে বড়সড় কিছু করেছে এটা কিন্তু জানানি। এবং দুদকের সকল কর্মকাণ্ড যে বিতর্কের অধিক, সেটা আমাকে যেহেতু কংক্রিট প্রমাণ নেই, আমি ওইভাবে বলবো না। তবে দুদককে নিয়ে যে সমালোচনা নেই, কেন দুদকের এক কর্মকর্তা এখন জেলে আছে না, ওই যে ডিআইজি মিজানের কেসে, তাই না, ঘুষ ভাগাভাগিতে, তো একটা নয় ধরা পড়েছে, তো আরও যে এরকম নেই, হাউ ইয়ার শিওর। আমরা যেমন বলি যে বেনজির, এরকম অনেক আছে দুদকে, যে ওই যে বাসিনে কি নাম ভদ্রলোকের দুদকের, এরকম আরও নয়, হাউ ইয়ার শিওর অফ ইট, তাই না? জি, একই সময় আবার আমরা এটিও বলতে শুনছি যে তাদের কোনো না কোনো একটি মহলে তাদের প্রয়োজন ছিল, এবং সেই প্রয়োজন ফুরিয়ে যাওয়াতে আসলে এখন তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটি কতখানি সত্যি, শরীফুজ্জামান শরীফ? এদেরকে আসলে রাষ্ট্র তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তো প্রয়োজন হয়, নানা ধরনের লোকজনের প্রয়োজন হয়। একজন কাজল ভাই যেটি বলেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ, যে সরকার কেন বিষয়টি জানবে না। একজন সংসদ সদস্য, তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেলেন চিকিৎসার জন্য, এবং এই সংক্রান্ত যে প্রসিডিউরগুলো সেগুলো মেনটেন করা হলো না, তারপরে দেখা গেল তার উনি স্পিকারকেও কাউকে জানাননি, তারপরে দেখা গেল তার দেহাবশেষ খোঁজার জন্য সেখানে কি ধরনের অভিযানে যেতে হলো। দেশের সাবেক আইজি তিনি কোথায় চলে গেছেন, অবশ্যই এটি সরকারের জানার দায়িত্ব। এই কারণে যে সরকারের কতগুলো রেসপন্সিবিলিটি থাকে। আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে তাকে থামানোর কোনো উদ্যোগ ছিল কিনা, থামানোর কোনো উদ্যোগ ছিল না। তিনি এই যে কাজগুলো করেছেন, একটা কাজও ঢাকার বাইরে তো না, ঢাকায় ছিলেন। যে খবরগুলো এসেছে বনানীতে, গুলশানে
একদিনে তার নামে 4টি ফ্ল্যাট রেজিস্ট্রি হয়েছে। তার সন্তানরা আসলে সেই ধরনের কোনো স্ত্রীও সেই ধরনের কোনো আয়ের সঙ্গে সম্পৃক্ত না। তো এই কাজগুলো যে তারা করেছেন, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আয়করের তথ্য নিয়ে এটি হচ্ছে সেটি হচ্ছে, তদন্ত হচ্ছে। তাহলে তারা এই যে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে জড়ালেন, কেনা বেচা নানা রকমের, এই বিষয়গুলো ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে কি কোনো খোঁজখবর নেওয়া হয়েছে? এই সম্পদের তারা কিভাবে অর্জন করছেন বা এই অর্থের উৎসটা কোথায়? না। যখন কর্তার ইচ্ছা, আমাদের এখানকার আইন আদালতটা হচ্ছে কর্তার ইচ্ছায় কর্মপালন করে। যখন সরকার মনে করে যে আমার কাছের হোক দূরের হোক, হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে দিয়ে আমার কোনো কাজ হবে না। আপনার মনে আছে যুবলীগের একজন নেতা সম্রাট, কি প্রভাব, তারপর সরকার যখন মনে করেছে সম্রাটকে আমার প্রয়োজন নেই, সরকার তার সাথে সেভাবে ট্রিট করেছে। আবার যখন মনে করেছে যে সামনে নির্বাচন, রাজপথ নিয়ন্ত্রণে রাখতে হলে মিডিয়াতে আমরা যেটা দেখেছি সম্রাটকে আমাদের প্রয়োজন, আবার সেই সম্রাটকে কিন্তু ফেরত নিয়ে এসেছে। অর্থাৎ আমাদের এখানে বিচার, আমাদের এখানে আইন সবগুলোই হচ্ছে একটা জগদ্দল পাথরের মতো। জগদ্দল পাথর হচ্ছে আপনি যখন ধাক্কা দিবেন তখন সে কিছু দূর গড়াবে, তারপরে থেমে যাবে, আবার যদি ধাক্কা না দেন তাহলে থেমে যাবে। তো আমাদের এখানে এই যে গণমাধ্যম কতগুলো তথ্য নিয়ে আসলো, এখন সেটি নিয়ে তদন্ত হচ্ছে, দুদক কথা বলছে, সরকারের বিভিন্ন জায়গা থেকে কথা বলছে। কালকে গণমাধ্যমে যদি এই সংক্রান্ত, গণমাধ্যম তো একটা রিপোর্ট অনন্তকাল চালাতে পারে না, একটা টপিককে একটা সময় পর্যন্ত তাকে থেমে যেতে হবে। এখানে আরেকটি বড় প্রশ্ন থেকে গেল কিনা যে আসলে এরকম বেনজির কিংবা আজিজদের মতন আরো অনেকেই আছেন কিনা, এবং সেখানে একটি শক্ত নেটওয়ার্ক গড়ে উঠছে অবশ্যই কিনা? আছে, প্রত্যেকটা জায়গায় আছে। আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতির থেকে শুরু করে দুর্নীতিবাজ, আমাদের এখানে ওয়াসার যিনি দায়িত্বে আছেন তার সম্পর্কে অসংখ্য কথা আছে, অসংখ্য কথা আছে। আমাদের এখানে শিল্পকলার ডিজি, তার সম্পর্কে শত শত কোটি টাকার, এটি তো পত্রিকা এসেছে, দুর্নীতির অভিযোগ এসেছে, তিনি পঞ্চম না সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন। আসলে আমরা এই এই জায়গাগুলোতে সক্ষম না, আপাতত মনে হচ্ছে না। কারণ দেখেন ওই যে যেটা বললেন, এক একজনের নিয়োগ 5 বছর পরে আজীবন টাইপের একটা নিয়োগের প্রবণতা সরকারের মধ্যে দেখছে। এটা কেন, এটা সরকার ভালো জবাব দিতে পারবে। তবে আমি মনে করি যে এই যে বেনজির, তারপরে বাচ্চু, এরকম যে ঘটনাগুলি বেরোচ্ছে, এটা বোধহয় সরকারের সুশাসনের অঙ্গীকার বা সুশাসনের ধারণার সঙ্গে সম্পূর্ণ বিপরীতমুখী। এই বিষয়গুলি সরকারকে ভাবতে হবে। একটা সরকার 15 বছর ক্ষমতায়, এই সরকারের প্রতি কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। এখন হ্যাঁ, বিরোধী দলরা বলেন ক্ষমতায় যে ভোটে না ভোটে, আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু বাস্তবতা তো তারা 15 বছরের ক্ষমতায়। এই 15 বছরের ক্ষমতা যদি এরকম 1500 বেনজির বা বাচ্চু তৈরি করে, সেটা কিন্তু তাদের জন্য কতটা ভালো জানি না, কিন্তু দেশের জন্য তো ভীষণ রকম ক্ষতি করে, এটা তো প্রমাণিত। এবং আমি জানেন, আমি খুব অবাক হই বেনজিরের ব্যাপার নিয়ে ওনারা এখন যেটা বলছেন। এটা আসলে এটা নিয়ে সরকার পক্ষ, মানে দায়িত্বশীল মন্ত্রী যদি চুপ থাকতেন, পাবলিক মনে হয় বেশি আশ্বস্ত হতো। ওনাদের এক একজনের এক এক রকম কথা, এক এক রকমের এক একটা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি কলা খাইনার মতো একটা প্রবাদ মনে পড়েছে। কিন্তু দরকার কি, আপনি চুপ থাকেন। কারণ আপনি এটা যেভাবেই বলেন যে একজন পুলিশের যে অপকর্ম করেছে আপনি জানেন না, তো এই স্বরাষ্ট্রমন্ত্রীর তো পদে থাকারই কোনো অধিকার নেই। তার আন্ডারে একজন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই তো আইজি। আমি অন্যদের কথা বাদই দিলাম, প্রথমে তো তারই জবাব দিতে আনা যে তুমি কি করছো, তাহলে তোমার সাকসেসটা কি? তো উনার তো কিছু হচ্ছে না। কাজে ধরে নেওয়া যায়, আমরা কাউকে ধরে নেওয়া যায় যে এটা একটা নেক্সাস। তাদের বাইরে গিয়ে কি আর কাউকে জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি? প্রশ্নটা আবার বলেন। বেনজির কিংবা আজিজ যারা আসলে এই ধরনের দুর্নীতি করেছেন, তাদের বাইরে গিয়ে যারা তাদেরকে সহায়তা করেছেন, সেরকম কাউকে কি আমরা এখনো পর্যন্ত জবাবদিহিতার আওতায় আনতে পারলাম? আমি কিন্তু প্রথমেই বলেছি, এইরকম লোকদের অনুগামী, অনুসারী এবং অনুগ্রহভাজন একটা গোষ্ঠী থাকে। এই অনুগামী, অনুসারী, অনুগ্রহভাজনদের ব্যাপারে কিন্তু আমরা কিছু কিন্তু আমি নিশ্চিত রাষ্ট্রের কাছেই তথ্য আছে কারা তাদের আদৌ কি তাদেরকে আমরা কখনো জবাবদিহিতার আওতায় আনতে পারি? একটা খবর শোনা গেছে যে পুলিশের মধ্যে বোধহয় কিছু ক্রয় ট্রয় নিয়ে একটা ঝামেলা ছিল, ওটা নিয়ে বোধহয় অনুসন্ধানের মতো একটা ব্যাপার হচ্ছে। আমি নট শিওর, বাট আমার ধারণা বেনজিরকে যদি ধরা হয় অনেকের নামে তো চলে আসবে। এই কারণে তো সে তাকে নিরাপদ রাখার একটা প্রচেষ্টা থাকতে পারে। কারণ বেনজির তো একা কিছু করেনি, তার ওই যে অনুগামী, অনুসারী, অনুগ্রহভাজন শব্দ তিনটা আমি বারবার বলছি, একটা গোষ্ঠী তো আছে। তো তাকে যদি চূড়ান্ত বেকায়দায় ফেলা হয়, তাহলে এই 3 গোষ্ঠীর আওতাভুক্ত যারা, তারাও তো তাদেরও স্বস্তিতে থাকা কঠিন হয়ে যাবে। কাজে এই গ্রুপটা হয়তো তাকে
নিরাপদে রাখার একটা প্রচেষ্টা নিতেই বা অপচেষ্টা নিতেই পারে। বিরোধী দলদেরকে আমরা প্রায়ই বলতে শুনছি আসলে পুরো ঘটনাটি খোদ সরকারের সাজানো নাটক। যদি আসলে তারা বেনজির কিংবা আজিজ আহমেদ যারা ছিলেন তারা যদি আসলে সরকারের পক্ষে হয়ে কাজ করে থাকেন, এমনটাও আসলে বলা হচ্ছে তারা যেই সময়টাতে ক্ষমতায় ছিলেন অর্থাৎ এই সরকারের আমলেই তো তারা এই অবস্থানে ছিলেন, একেবারে ওপেন সিক্রেট তারা সরকারের হয়ে কাজ করেছেন, তাহলে আসলে সরকার কেন এখন তাদের এই ধরনের বিচার করবে, কিংবা সরকারের আসলে কি দরকার আছে তাদের এই বিরোধী দলের সামনে জায়গা নিয়ে থেকে আসার? বিভিন্ন ইস্যুতে স্টেটমেন্ট দেওয়া হয়, কখনো কখনো সেটি রাজনৈতিক কারণে দেওয়া হয়, আবার কখনো কখনো তার সাথে সত্যের একটা সম্পর্ক থাকে। বিরোধী দলের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটি আমি সমর্থন করি, যে সরকারের জানাশোনা ছাড়া এই ঘটনাগুলো ঘটানো হয়নি, এই কাজগুলো তিনি করতে পারেননি। আপনি একজন যদি তারা ব্যক্তিকে, সরকারের লোক হয় তাহলে সরকার কেন তাদের এই বিষয় হ্যাঁ, দুর্নীতির সামনে নিয়ে এইখানে আসবে? নানা রকমের ইকুয়েশন কাজ করে। কাউকে আপনার একটা সময় পর্যন্ত প্রয়োজন হয়েছে, যখন প্রয়োজন হয়নি, আমি যেটি বললাম যে হয়তো ডিলিংসে আপনার সাথে মেলেনি, হয়তো আপনাকে যেটা ভাগ দিতে চেয়েছিল, এরকমের বিভিন্ন সময় ঘটনা ঘটে। এবং ক্ষমতার বাইরে অনেকগুলো পোল থাকে, অনেকগুলো ছোট ছোট সেল থাকে, যে সেলগুলোর সাথে পরস্পরের একটা দ্বন্দ্ব কখনো কখনো লেগে যায় ইন্টারেস্টের জায়গা থেকে। এবং এই সময়কালে অনেকেই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ অথবা নিয়োগের কৃতদের চুক্তি বাতিল, এই ঘটনার মধ্যেও কতগুলো তথ্য কিন্তু আসছে যে এই জায়গায় এর এই অপরাধের কারণে বা এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে তার নিয়োগ বাতিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোতে আসছে। আমি মনে করি যে বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে, এই অভিযোগটি আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো এই একই অভিযোগ তুলত, এবং হয়তো তারা এই ইস্যুতে দেশের মধ্যে যতটুকু তোলপাড় সৃষ্টি করতে পারতো, আজকে যারা মেইন অপোজিশন যারা, তারা সেটি পারছে না। আওয়ামী লীগ যদি আজকে বিরোধী দলে থাকতো এবং সামগ্রিক যে অবস্থাগুলো আপনি দেখছেন, আমার ধারণা রাজপথে তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখাতো, যে কাজটি বিএনপি করতে পারছে না। তার মানে এই না যে যে অভিযোগটি এসেছে এই অভিযোগটি সাধারণ মানুষও স্বীকার করে যে বেনজির বড় হওয়া, বেনজির হয়ে ওঠা এবং বেনজিরের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো, প্রত্যেকটা অভিযোগ তার দায়িত্ব পালনের সময়, এবং সরকার এগুলো জানতো, সরকার হয়তো বিশেষ কারণে এগুলো চেপে গেছে, আবার আজকে দায়িত্ব থেকে চলে যাওয়ার পর তার এই অভিযোগগুলো সামনে আসছে এবং সরকার যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এর পেছনেও সরকারের অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কিন্তু সেই উদ্দেশ্য কি আদৌ সাধারণ জনগণ জানতে পারবে? আমি সরকারকে একটা ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করতে চাই। দেখেন, বিএনপির আমলেও কিন্তু বা এরশাদের আমলে বহু দুর্নীতি হয়েছে, কিন্তু নিজের দলের কাউকে শাস্তি দেওয়ার কোনো নজির কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু এভাবে প্রকাশিত হতেও আমরা দেখি। প্রকাশিত হয়েছে, বহুত কিছু প্রকাশিত, রকিবুল হুদা, তারপরে অনেক এরকম অনেক 10 টাকা অস্ত্রের জন্য ওমর ফারুকের মতো সচিব, বহু কিছু প্রকাশিত। কিন্তু এই সরকার, হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই বলেছি সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু সরকারকে যেটা বলতে চাই, যখন বিচার প্রক্রিয়া যাচ্ছে তখন কিন্তু সরকার মানে ব্ল্যাঙ্কলি তার সে অনুগ্রহভাজনদের সাপোর্ট করছে না, নিজের দলের বা নিজের অনুগামীদের বিচারের আওতায় আনছে। এই সংস্কৃতিটা ভালো, কিন্তু এই সংস্কৃতিটা যদি আগে প্র্যাকটিস করা হতো মানে তাহলে আরও ভালো হতো। বলে না, ভালো হতো আরও ভালো হলে, তাই না? একটা ব্যাপারে ক্রেডিট পেতে পেতে। কিন্তু আমি বিরোধীরা যখন বলছে আসলে একটি সরকারের সাজানো নাটক, একই সময় তারা এটাও বলছে বিচারের মুখোমুখি কোনোভাবেই করা সম্ভব নয়। এতটাই কি ক্ষমতাসীন তারা হয়ে উঠেছিলেন যে তাদেরকে আসলে খোদ সরকারও বিচারের মুখোমুখি করতে পারবে না? এই উত্তরটি নিয়ে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। এর সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। জাকেরিয়া কাজল, তারা কি এতটাই ক্ষমতাসীন ছিলেন যে খোদ সরকারও আসলে তাদের বিচার করতে অপরাগ? না না, ব্যাপারটা তা না। বিচার করতে বিচারের প্রক্রিয়া তো শুরু হয়েছে। একটা লোক কিন্তু হাজারো অপরাধ করে হুট করে আপনি বিচার করতে পারবেন না যে গুলি করে মেরে ফেলো। বিচারটা একটা প্রসেসের ব্যাপার, তদন্ত হবে, অভিযোগ প্রমাণিত হবে, আদালতে যাবে। হ্যাঁ, তিনি যদি পালিয়ে থাকেন একতরফা বিচার হবে, কিন্তু তিনি যদি কাজে সেই সুযোগটা তো দিতে হবে। কারণ আপনি একটা জিনিস মনে করেন, এই সরকারের কিন্তু কিছু জিনিস খেয়াল করতে হবে, যেমন বঙ্গবন্ধু হত্যা মামলা, এটা কিন্তু কোনো স্পেশাল ট্রাইব্যুনাল বা রেগুলার কোর্টে বিচার হয়েছে, তাই না? যুদ্ধ অপরাধীর ব্যাপার রেগুলার। তো কাজেই হুট করে কিন্তু সরকার কোনো কিছু করেনি। মানে বঙ্গবন্ধু হত্যা মতো একদম স্পর্শকাতর এবং নারকীয় ঘটনাও কিন্তু মানে রেগুলার কোর্টের মাধ্যমেই হয়েছে। এটার জন্য অনেক দাবি ছিল, স্পেশাল কোর্ট করা হোক, সামারি কোর্ট করা হোক, সেটা কিন্তু করা হয়নি। কাজে এদের বিচারগুলিও কিন্তু
নর্মাল কোর্টই হবে, রেগুলার প্রসেস হবে। বিচারটা হবে কি হবে না হবে এটা দেখার জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন যে প্রক্রিয়া, যেমন আমি ওই দিন দুদকের আইনজীবীর কথা শুনছিলাম, এই যে যেমন ধরেন সময় নেওয়ার ব্যাপারটা, একবার দুবার তারপর আর সময় নেওয়ার ব্যাপার থাকে না, এরপরে রেড অ্যালার্ট জারি হবে ইত্যাদি ইত্যাদি। এখন অনেকেই যেটা ভাবছেন যে বেঞ্জির হয়তো দেশেই আসবে না, দেশে যদি না আসেন অনুপস্থিতিতে বিচারের বহু বিধান আছে, সেটা হবে, সাজা হয়ে থাকবে, কোনোদিন ফিরলে হবে, তাই না? তারেক রহমানও তো পলাতক, তার বিরুদ্ধে তো সাজা হয়ে যাচ্ছে, তাই না? কাজে আইন একটা জটিল জিনিস, আইনের অনেক ফাঁক ফোকর আছে। কিন্তু যারা আসলে সরকারকে একটা আমি দেশ যেটার ত্যাগ জন্য করেন তাদের বিচার হতে কি আমরা খুব একটা দেখেছি? কারণ তারেক রহমান দেশ থেকে করেছে, বিচার হয়েছে না? আপনি বলতে পারেন পলিটিক্যাল, কিন্তু হয়েছে তো। বেনজির বিচার হবে না, হাউ ইউ আর শিওর, তাই না? কাজে বিচারটা হওয়ার একটা প্রসেসে সেই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যেটা মনে করি, সরকারের দায়টা হচ্ছে, এক বেনজির যেমন দায়িত্বে থাকাকালীন অপকর্মের কিছু জানেনি, ভবিষ্যতে যদি এরকম আরেকটা বের হয়, সরকারকে কিন্তু একই বেকায়দায় পড়তে এবং দায় এড়ানোর কোনো সুযোগ সরকারের নেই। জি, এবং সরকার যখন বারবার আসলে বলছে তারা এই পুরো বিষয়টি একেবারেই তারা আমলে নিচ্ছে এবং তারা কোনোভাবেই আসলে দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, তারা শেল্টার দিচ্ছে না এই ধরনের দুর্নীতিবাজদেরকে, সেই সময় বিচার আসলে তদন্ত কাজ শেষ হবার আগেই যখন বিরোধীরা বলছে কোনোভাবেই বিচার আমরা হতে দেখব না, সেটাই বা বলা কতখানি যৌক্তিক? এটি অভিজ্ঞতা থেকে বলছে। আমি আমার অভিজ্ঞতা থেকে, কাজল ভাইও কতগুলো উদাহরণ সামনে নিয়ে এসেছে। আমাদের দেশে বিচারটা দীর্ঘদিন ধরে অনেক ট্রাজিক ঘটনাগুলোর বিচারের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আমরা অনেকেই ভুলে গেছি অনুষ্ঠানটি যারা দেখছি, আজ বুয়েটের রোমহর্ষক হত্যাকাণ্ড সাবেকুন্নাহার সনির মৃত্যুবার্ষিকী। বিএনপি যখন পাওয়ারে ছিল, বুয়েটের একমাত্র হত্যাকাণ্ড, গোলাগুলিতে টেন্ডারবাজি নিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সনি। আজকে এখন পর্যন্ত 22 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই ঘটনার যারা শাস্তি দেওয়া হয়েছিল, তাদের মূল যে অভিযুক্ত দুজন শাস্তিপ্রাপ্ত, তাদেরকে গ্রেপ্তার করা যায়নি। আমাদের এখানে রাজনৈতিক দলগুলো বিচার প্রক্রিয়ার কাজে কতগুলো পলিটিক্যাল গ্রাউন্ড তারা দেখে এবং তার ভিত্তিতে বিচার করে, এবং এটি শুরু হয়েছে একটা নির্দিষ্ট রেজিমের কথা আমি বলছি না, তবে ক্রমশই এটি একেবারে প্রাতিষ্ঠানিক জায়গায় চলে যাচ্ছে। আমাদের আজকের অবস্থায় এসে যেটা দাঁড়িয়েছে, এটি শুরু হয়েছে আওয়ামী লীগ করেছে, আমি সেটি বলছি না, কিন্তু এটি ক্রমশই বিকশিত হচ্ছে। আমাদের এখানে ওই যে আপনি যেটা বললেন যে তাদেরকে বিচার হবে, সরকার যদি মনে করে আমাদের এখানে বিচারের ব্যবস্থাটা হচ্ছে চুজ অ্যান্ড পিক, আপনাকে যদি আমি পছন্দ না করি তাহলে আপনার যে কোনো অপরাধের আমি বিচার করতে চাই, কিন্তু আপনি যদি আমার পছন্দের মানুষ হন, আপনি যদি আমার পারপাসটা সার্ভ করতে পারেন, তাহলে আমি বিচার করব। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, সর্বশেষ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশনটি হলো, সেই ইলেকশনে ভোট ডাকাতি, ভোটের দিন রাতের বেলায় অস্ত্র ঠেকানো ইত্যাদি ইত্যাদি বহু রকমের ঘটনা ঘটেছিল, এবং যে মামলাটি হয়েছিল, মামলার 1 নম্বর আসামি ছিল আওয়ামী লীগ দলীয় একজন নেতার স্ত্রী, এবং 2 নম্বর আসামি ছিল বিএনপির একজন আইনজীবী নেতা। যদিও বিএনপির যিনি সভাপতি প্রার্থী ছিলেন এবং বিজয়ী হয়েছেন, তিনি আবার অভিযোগ করেছিলেন যে এই দুইজনের মধ্যে একটা রাজনৈতিক অদৃশ্য সমঝোতা তাদের হয়েছিল। আমরা দেখলাম মামলা হওয়ার পরে আওয়ামী লীগের নেতার স্ত্রী তিনি জামিন নিলেন না, তাকে গ্রেপ্তার করা হলো না, কিন্তু বিএনপির যে নেতা 2 নম্বর আসামি, তাকে গ্রেপ্তার করা হলো, তার রিমান্ড হলো, তারপরে তিনি জামিন পেলেন। আর আওয়ামী লীগের যে নেতার স্ত্রী, তার রিমান্ড হলো না, গ্রেপ্তার হলো না, তিনি গেলেন জামিন নিয়ে চলে আসলেন, 1 নম্বর আসামি। এটি সাধারণত হয় না। এরকমের অসংখ্য উদাহরণ আমাদের এখানে আছে। সরকার বিচারের যে জায়গাটি, এই সমস্ত কারণে বিচারের প্রতি মানুষের আগ্রহটা অনেকটা কমে গেছে। বেনজিরের বিচার হবে কি হবে না, আমি ওই কথাটা আবার বলি, বাংলাদেশের সোসাইটিতে এই ধরনের অসংখ্য বেনজির আছে। আপনি কাকে বিচার করবেন, কাকে করবেন না, বেনজিরের যে সম্পদের যে হিসাবটা পাচ্ছি, আপনি খোঁজ নিলে তার থেকে আরো বেশি দুর্নীতিবাজ এই সময়কালে পাবেন। বাংলাদেশের শেয়ার বাজার থেকে, বাংলাদেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এই যে বাজেটের যে কথাটি বলতে চাইছিলেন, জাকিয়া কাজল, কিন্তু এখন পর্যন্ত ধরা যায়নি কেন? কারণ হচ্ছে সরকার বাচ্চুকে ধরতে চাইছে না, সদিচ্ছার এক ধরনের অভাবে জায়গা। এই যে কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে আমরা বলছিলাম, বেনজিরের টাকা আদৌ আসলে সেই কালো টাকাগুলোকে সাদা করার সুযোগ আছে কিনা, আপনি নিজেও বলছিলেন কিছুক্ষণ আগে। না, এটা এনবিআর চেয়ারম্যান কালকে জবাব দিয়েছেন। আবার এনবিআর চেয়ারম্যানকে আমরা এটাও বলতে শুনেছি যে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হচ্ছে, যে যথেষ্ট সমালোচনা থাকলেও তিনি কিন্তু এর পক্ষেই সাফাই গিয়েছেন। না, পক্ষে সাফাই গাওয়ার যেটা কথা আমি এর আগে বলিনি, যে সনি হত্যার কিন্তু বিচার, কিন্তু আবরার হত্যায় কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদেরই বিচারে আওতায় আনা হয়েছে। কাজে অনেক উদাহরণ আছে এরকম। আমি যেটা বলতে চাই কালো টাকা প্রসঙ্গে,
কালো টাকাটা আনার যে উদ্দেশ্যটা এটা কিন্তু বহু আগে থেকেই করা হচ্ছে এবং এরকম অভিযোগও তো আছে যে আমাদের সাবেক এক প্রধানমন্ত্রী তার কালো টাকা সাদা করেছেন, বেগম খালেদা, যে এটাও তো এরকম ঘটনা আছে। সাইফুর রহমান এরকম ঘটনা কিন্তু আছে। কালো টাকা সাদা করাটা আনা হয় অর্থনীতিতে। কালো টাকা কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে একদম অবৈধ টাকা, যেটা আরেকটা হচ্ছে অপ্রদর্শিত আয়। ধরেন আমি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা উকিল, আমি যা ফি নেই, আমি ধরেন আর্ন করি বহু টাকা, কিন্তু আমি ট্যাক্সে সেটা দেখাই না, সেটাও কালো টাকা, কিন্তু সেটাকে একটু ভদ্রভাষায় অপ্রদর্শিত আয় বলা হয়। ধরেন আমি একজন ডাক্তার, আমি 1,000 টাকা ফি নেই, কিন্তু যখন আমি ট্যাক্স রিটার্ন দিই আমি এটা কম দেখাই। আমার যে উপার্জিত অপ্রদর্শিত টাকা সেটাও কালো টাকা, কিন্তু সেটা অপ্রদর্শিত। আরেকটা হচ্ছে আমি পুরা স্মাগলিং করি ইত্যাদিতে, সেটাও কালো টাকা। এখন এই কালো টাকাকে মূলধারায় আনার জন্য এবং আমাদের কিছু যেমন জমি কিনলে, ফ্ল্যাট কিনলে সাদা করার সুযোগ, ওই খাতগুলিকে চাঙ্গা করার জন্য। তো আমি মনে করি যে এটা কোনো নৈতিক বিধান না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি টাকা পাচারের সুযোগ বন্ধ না করেন, যদি ওভার ইনভেস্টিং এগুলি বন্ধ না করেন, কেউ কালো টাকা সাদা করতে আসবে না। এবং আমি সৎভাবে উপার্জন করে 30% ট্যাক্স দেবো, আপনি কালো টাকা 15% দেবেন, এটাও কিন্তু যারা সৎ করদাতা তাদের প্রতি একটা চরম বৈষম্যমূলক আচরণ, অনৈতিক তো বটেই, তবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রয়োজনে হয়তো বা অনেক ক্ষেত্রে সরকারকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এক্ষেত্রে আসলে যে জায়গাটি আমরা দেখলাম 15% কিংবা 30% করণে যে সমালোচনাটি সৃষ্টি হয়েছে শরীফুজ্জামান শরীফ, সেটি আসলে অর্থনৈতিক কিংবা নৈতিক কোনোভাবেই কি আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা রাষ্ট্র তার নৈতিক জায়গাটা যখন একেবারে ধ্বংস হয়ে যায় তখন এরকমের চিন্তা তার মাথার মধ্যে আসে। কাজল ভাই যেটি বলেছেন যে আমাদের এই পর্যন্ত 18 বার এই সুযোগটা আমরা দিয়েছি এবং সর্বসাকুল্যে মনে হয় 12-14 হাজার কোটি টাকা। এটি কেন করা হলো? আমি যেটা মনে করি যে সরকারের একটা পলিসির জায়গাটা হলো যে তার মাথার মধ্যে ঢুকে আছে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা। কয়েকদিন আগে আমরা দেখলাম মন্ত্রী এমপিদেরকে নির্বাচন হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা যাবে না বলে তাদের সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে ইলেকশন থেকে দূরে রাখার চেষ্টা হলো। এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, পাচার করা অর্থ ফেরত আনা যাচ্ছে না, সরকার ফেরত আনতে পারে না, এটি আমি বিশ্বাস করি না। আপনার খেয়াল আছে কিছু টাকা নিয়ে এসেছিল এবং এখন বলতে আমি বাধ্য হচ্ছি সেটি আনা হয়েছিল রাজনৈতিক কারণে। যেহেতু আরাফাত রহমান কোকোকে দিয়ে বিএনপির কে কোণঠাসা করা যাবে, তাহলে সরকার আরাফাত রহমান কোকোর টাকা যদি আনতে পারে তাহলে 15 বছরে যে টাকা পাচার হয়েছে তার 10% টাকাও কেন ফেরত আনতে পারছে না? সরকার চায়নি, সেই কারণে আনেনি। সেটি রোধ করা সম্ভব না। আমার আজকে সকালে আমাকে একজনে বললেন যে এর ভেতর থেকে কি হবে জানেন? আমি বললাম যে কি হবে? বললো যে চাইলেই আপনার বিপুল টাকা যদি থাকে আপনি চাইলেই বিদেশে ইনভেস্ট করতে পারবেন না, কারণ সেই ধরনের লিঙ্ক থাকতে হয়, প্রভাব থাকতে হয়। যারা এখানে বসে ভূমি অফিসের 3য় শ্রেণীর একজন কর্মচারী, পুলিশের অমুক জায়গার একটা কনস্টেবল 10-12-15 কোটি টাকা বিভিন্নভাবে অবৈধভাবে আয় করেছেন, তাকে সুযোগটা দেওয়া। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নিম্ন স্তরের যারা আছেন, পাড়া মহল্লায় ইউনিয়ন পর্যায়ে 10 কোটি 20 কোটি 30 কোটি টাকায় 15 বছর আয় করেছেন অবৈধভাবে, তাদের টাকাটাকে বৈধ করার জন্য সরকার রাজনৈতিক এবং আমলাদের চাপে এই সিদ্ধান্তটা অনৈতিকভাবে নিয়েছে। এবং ওই যে ছোট স্তরের যে আমলারা, অল্প ছোট মাপের যারা দুর্নীতি করেছেন 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা, যার ওই যে অস্ট্রেলিয়ায় বাড়ি কেনার টাকা থাকলেও বাড়ি কেনার সুযোগটা নেই, কানাডায় বাড়ি কেনার বা সেখানে টাকাটা পাঠানোর সুযোগ নেই, তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য এরকমের একটি অনৈতিক পদক্ষেপ। কিন্তু আসলে বারবার যে যুক্তি দেখানো হচ্ছে, জাকারিয়া কাজল যদি আপনার কাছে আসি, কমপ্লেক্স টাকা পাচার রোধের যে বিবেচনার কথা বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সেটি আমরা কি করতে পারব? এটা কিন্তু উল্টো কথা বলা হচ্ছে। আপনি পাচার রোধ না করলেই টাকা সাদা হবে না, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আপনি পাচার মানে এটা সাদা করলে মানুষ পাচার করবে না, আমি এটা বিশ্বাস করতে রাজি না, কারণ অভিজ্ঞতা খুব খারাপ। 1/11-এর আগে যারা সাদা করেছেন তাদের কিন্তু তাদের কিন্তু বিপদে পড়তে হয়েছে। হ্যাঁ, একটা হতে হবে রাষ্ট্রের মানে যদি, কারণ এই আইন কিন্তু আইন না, কারণ এরকম আইন তখনও ছিল যে সাদা করলে কিছু হবে না, কিন্তু তাদের কিন্তু ট্রুথ কমিশনে জবাবদিহি করতে হয়েছে, অনেকের শাস্তি হয়েছে। কাজে এখানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা, বিদেশে আমার টাকা অনেক নিরাপদ, আমি কেন দেশে মানে সাদা করতে যাব 15% দিয়ে? এখানে দুইটা জিনিস। আরেকটা হচ্ছে আমি চিহ্নিত হয়ে যাব, আমার কাছে কালো টাকা আছে, সামাজিকভাবেও একটা সমস্যা আছে। কাজে আমি মনে করি পাচার রোধ এবং ঋণখেলাপির প্রবণতা এবং ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং বন্ধ করতে না পারলে যেটা আসবে, কিছু যে আসবে না, কিন্তু এটা অতি নগণ্য। বাজারে যে পরিমাণ কালো টাকার উপস্থিতি তার তুলনায় অতি সামান্য পরিমাণ, যে উদাহরণ শরীফ ভাই দিলেন, এটা কিন্তু পিনার্স, এটা আসা মানে এটার সাকসেস না।
যে যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা করতে হলে কালো টাকা পাচার বন্ধ করতে হবে এবং জি। এগুলি যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু বৈধ পথে এই টাকাগুলি বিনিয়োগ হতো জি আমরা বা সেই অবৈধ প্রত্যাশা হয়ে রাখতে চাই। কমে যেত। শরীফুজ্জামান শরীফ এবং জাকারিয়া কাজল, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।